নির্বাচনে অংশ নেন? ওকে, নির্বাচনে অংশগ্রহণ না হোক, কিন্তু কূটনৈতিক জায়গায় বাংলাদেশকে বৈশ্বিকভাবে তুলে ধরার একটা প্রচেষ্টা আমার অনেক বছর ধরে ছিল, এবং সেই কারণেই এই যে মিস বাংলাদেশের যে যাত্রা, তার একটা বিশাল লক্ষ্য যে কেন আমরা এতগুলো দেশে আমাদের প্রতিনিধি পাঠাই, কেন আমাকে 6টা মহাদেশে যেতে হবে। তার একটা ছোট ধারণা ছিল যে যেই কম্পিটিশনগুলোতে 90-80টা দেশ অংশগ্রহণ করছে, 90-80টা দেশ থেকে সবচেয়ে বেস্ট যে রিপ্রেজেন্টেটিভ তাকে চুজ করে আনা হচ্ছে, সেই জায়গায় বাংলাদেশ যদি নিজেকে রিপ্রেজেন্ট করে তাহলে কিন্তু প্রতিবার এই বিশ্বের 90টা দেশ বাংলাদেশ সম্পর্কে জানছে। তারা যখন হচ্ছে 6টি মহাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে, প্রতিনিয়তই বাংলাদেশ এই নামটা পজিটিভলি ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় উচ্চারিত হচ্ছে। সো আমার এই কাজটার মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে কূটনৈতিকভাবে শক্তিশালী করা, একটা এফেক্টিভ পাবলিক ডিপ্লোম্যাসি প্রসেস তৈরি করা, যেটা বাংলাদেশে একেবারেই নন এক্সিস্টেন্ট। যে কারণে আমাকে এই প্রসেসটা মানুষকে এক্সপ্লেইন করতে হয়, তার কারণ হচ্ছে আমাদের দেশের এই জায়গাটা নিয়ে কেউ ভাবেইনি কিংবা কাজ করেইনি। সেখানে রাজনীতিতে নির্বাচিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার আসলেই কোনো প্রয়োজন ছিল না, যদি আমার দেশটা যে আইডিয়াল রাজনৈতিক পরিবেশ বলতে আমরা যেটা বুঝি সেটা থাকতো। আমার যেটা আসল ইন্টেনশন ছিল সেটা ছিল বাংলাদেশকে এফেক্টিভ ডিপ্লোমেসির মাধ্যমে শক্তিশালী করা, যে অন্য যে কোনো দেশের সামনে আমার দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেটার জন্য আসলেই নির্বাচনে অংশগ্রহণের প্রয়োজন হয় না। কিন্তু যখন আমি দেখলাম এই কাজটা করতে গিয়ে আসলে বাংলাদেশে আমাকে পদে পদে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হতে হচ্ছে, তখন আমি বুঝতে পারলাম কেন এই জায়গাটায় আসলে এত বছর ধরে কেউ কাজ করেনি। এটাকে বলে সফট পাওয়ার। আমার দেশে যারা রাজনীতিতে অংশগ্রহণ করে তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে হার্ড পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতা। কিন্তু সংস্কৃতির মাধ্যমে এই যে ভারতকে দেখেন, তাদের গান বাজনা এই যে সব হোয়াইট কান্ট্রির মানুষরা সারাক্ষণ শুনছে। ইন্ডিয়া কি তার অর্থনীতির মাধ্যমে এই প্রভাব বিস্তার করেছে? না, সে তার নাচ গান বাজনা এগুলো দিয়েই সে তার প্রভাব বিস্তার করে ফেলেছে। তার যে সংস্কৃতি, যে স্পিরিচুয়াল মেডিটেশন করায়, সেই দূর দূর দেশ থেকে মানুষ চলে আসে যে এখানের এক সাধুর কাছে মেডিটেশন করব। এই যে সে তার স্পিরিচুয়াল ব্র্যান্ডিংটা করেছে, এটা তো অর্থনৈতিক উন্নয়ন না, কিন্তু এই স্পিরিচুয়াল ব্র্যান্ডিংটার কারণে ভারতকে মানুষ স্পেশালভাবে দেখে। ভুটান একটা ছোট দেশ, সে তার যে সৌন্দর্য, প্রকৃতি, এনভায়রনমেন্ট কনজারভেশন যে থিম, এটাই সে এমনভাবে ব্র্যান্ডিং করেছে। এখন তো অর্থনীতির উন্নয়নও হচ্ছে যেহেতু ট্যুরিজম বেড়ে গিয়েছে, কিন্তু সে এই ব্র্যান্ডিংটার মাধ্যমে তার দেশটাকে স্পেশাল করেছে মানুষের চোখে। দুবাই, ইনফ্যাক্ট এখন সৌদির মতন দেশও নিজেকে রিব্র্যান্ডিং করছে। তারাও ভাবছে যে তেলের উপরে আর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, এখন আমাকে ট্যুরিজম ডেভেলপ করতে হবে। সো এই যে প্রত্যেকটা দেশ নিজের একটা ব্র্যান্ডিং করে, বাংলাদেশের ব্র্যান্ডিংটা আসলে কি? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে একটা বিদেশি মানুষ বা বৈশ্বিক যে কোনো মানুষ যখন বাংলাদেশ শোনে, তার মাথায় প্রথম কি চিন্তা আসে, সে কীরকম ভাবে বাংলাদেশের মানুষকে? সেই ব্র্যান্ডিংটা নিয়ে কি আমাদের দেশ কাজ করেছে? করেনি। তারা কি প্রচার করে সবসময়? অনুদান, খয়রাত আনবো আমার দেশের জন্য, জাকাত আনবো, আমাদের রাজনৈতিক নেতারা বলে। তার মানে বৈশ্বিকভাবে আমাদের ফেসটা কেমন হয়? একটা বন্যা কবলিত দেশ, দরিদ্র দেশ, যে মানুষের অনুদানের ওপর চলে। কিন্তু বাস্তবে কি বাংলাদেশের শুধু এইটুকুই সব কিছু? বাংলাদেশে কি শিক্ষিত মানুষ নেই? বাংলাদেশে কোয়ালিফাইড মানুষ নেই? বাংলাদেশের সংস্কৃতিতে কি ভালো গান, ভালো কবিতা কিছুই নেই আমাদের ওয়ার্ল্ডের সাথে শেয়ার করার? আছে তো। আজকে যেমন একটা পিঠা উৎসবে গিয়েছি, এই যে এত সুন্দর এক্সকুইজিট কালচার, আমার এত সুন্দর ডিফারেন্ট টাইপ অফ ফুড আমার দেশে থাকে। আমার এই যে ইউরোপিয়ান কান্ট্রি বা লন্ডন, যেখানে মানুষ ইন্ডিয়ান ফুড বলে সেলিব্রেট করে, আসলে সেগুলো বাংলাদেশি খাবার, বাংলাদেশি মানুষের বানানো, বাংলাদেশি মানুষের কোম্পানি থেকে তৈরি করা। কিন্তু সেগুলোর ব্র্যান্ডিং হয় ভারতীয় খাবার, না হলে মানুষ কেনে না। ভারতীয় খাবার বলে সেল হচ্ছে কারণ ভারতের নামটার ভ্যালু বেশি।
সো আমার তো বাংলাদেশের আমার সরকারকে সেই কাজ করতে হবে যে আমার বাংলাদেশ নামটারও একটা ভ্যালু থাকবে। যখন বলবে বাংলাদেশের একটা মানুষ, তখন মানুষ একবার ঘুরে তাকাবে যে বাংলাদেশের মানুষ সে। যখন বলবে বাংলাদেশের খাবার, তখন সে বলবে আমি এটা বেশি দামে কিনবো এই বাংলাদেশের খাবার। সামবডি হ্যাজ টু ডু দ্যাট ব্র্যান্ডিং, এটাকে বলে সফট পাওয়ার ডিপ্লোমেসি। সো আমার মূল লক্ষ্য এত বছর ধরে ছিল বাংলাদেশের সফট পাওয়ারকে ডেভেলপ করার, কিন্তু আমি যখন দেখছি যে আসলে আমার দেশের রাজনৈতিক যে পরিবেশ আছে সেখানে সহজভাবে এই সুন্দর কাজটা করে যাওয়া সম্ভব হচ্ছে না, এখানে আমার হার্ড পাওয়ারেরও দরকার হচ্ছে, তখন আমার কাছে মনে হলো যে না, আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সেই স্টেট মেকানিজমের অংশ আমাকে হতে হবে, যেখান থেকে আমি নিশ্চিত করতে পারবো আমি এবং অন্যরা সফট পাওয়ার নিয়ে নির্বিঘ্নে কাজ করতে পারি। আচ্ছা আপু, আপনার তো রাজনীতি লাইফের পাশাপাশি আরেকটা লাইফ আছে। জি।